কাগজের নৌকা। সুবোধ ঘোষ। বিভিন্ন ছোট ছোট গল্প নিয়ে সাজানো এই কাগজের নৌকাটির প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম গল্প একটি জাদুঘরের কাহিনী। দিল্লি নগরী মধ্যদিনের সূর্য কিছুক্ষণ হয় উত্তপ্ত কুতুবের শীর্ষরেখা থেকে পশ্চিমে সরে এসছে। চারিদিকের পরিব্যাপ্ত জনপদ মুখরতার মধ্যেও হুমায়ুনের সমাধি একেবারে শান্ত। একখণ্ড সুন্দর শিলাভূত দীপা স্বপ্নের মতো। অশোক স্তম্ভের মসৃণ লৌহ ক্ষণিকের জন্য আভাময় হয়ে ওঠে। ইন্দ্রপ্রস্থের মাঠে একটা সঙ্গীহীন ঘূর্ণি হাওয়া হঠাৎ ক্ষুব্ধ হয়ে দূরান্তের দৌড়ে চলে যায়। সন্দেহ হয় ওটা ঠিক ঘূর্ণি হাওয়া নয়, একটা ঐতিহাসিক অভিমানের শরীর, অস্পষ্ট ও অবয়বহীন, মাত্র একটা দীর্ঘশ্বাসের জোরে দৌড়ে পালিয়ে যাচ্ছে। হঠাৎ আকাশে একটা গুরু গর্জন শোনা যায়। ব্রিটিশ জঙ্গি বিমানবহরের একটি দুরন্ত ইয়র্ক বায়ুপুঞ্জে ডুবসাঁতার দিয়ে মাটিকা মাখা মহিতলে নেমে আসছে। ভারতের নতুন বড়লাট লর্ড লুই মাউন্টব্যাটেনের আসছেন পালামপুর বিমানবন্দরে। রাজপুত রাইফেলস সার বেঁধে দেয়, দাঁড়ায়। সম্বর্ধনায় আবেগে সুতীক্ষ্ণ সঙ্গিনের ফলক চকচক করে। 1, 2, 3 বারবার 31 বার তোপধ্বনি গুমড়ে ওঠে। 31 বার লালকেল্লায় উদ্যানে নিঝুম দেওদারের পাতার আড়ালে বিশ্রামবিলাসী পাখির দল ডানা ঝাপটি দিয়ে চঞ্চল হয়ে ওঠে। আর সেসব তোপধ্বনির সঙ্গে সঙ্গে নয়াদিল্লির মধ্য এশিয়ার জাদুঘরের কটকের পাশে তন্দাচ্ছন্ন একটি অদ্ভুত মূর্তির মানুষ হঠাৎ চমকে চোখ মেলে তাকায়। রাত্রি শেষ অন্ধকারের মধ্যে ঠিক এইখানে এসে সে বসেছিল, এখনো বসে আছে। লোকটি খুবই বৃদ্ধ, গায়ের রং গৌরবর্ণ ছিল, কিন্তু এখন তামাটে হয়ে গেছে। বোধহয় বহু সংবৎসরের মধ্যাহ্ন সূর্য জ্বালায় এই বৃদ্ধ দেহের এত প্রচণ্ডভাবে বিবর্ণ হয়ে উঠেছে। মাথা ভরা পাকা চুলের বোঝা, সুতরাং মাথায় গড়নটা ঠাওর হয় না। সাদা ভুরু দুটো অবসন্নভাবে ঝুলে পড়েছে। চোখের তারায় একটা ঘোলাটে ছায়া। কার দিকে তাকিয়ে আছে বোঝা যায় না। যেন বহু দূর ব্যবধান থেকে দাঁড়িয়ে সমস্ত পৃথিবীর সকলের দিকেই এক বৃদ্ধ তাকিয়ে আছে। মাত্র একটা জীর্ণ শীর্ণ কম্বল তার পরিচ্ছদ, এমনভাবে গায়ে জড়িয়ে আছে যার মধ্যে কোনো দেশি বা বিদেশি রীতি নেই। লোকটার চেহারা এতই রিক্ত, এতই নিঃস্ব ও এতই দরিদ্র যে দেখা মাত্র কেউ বলে দিতে পারবে কোন দেশের লোক। তবুও লোকটা যে ভারতবাসী সে বিষয়ে সন্দেহ নেই, এবং মোটামুটি কেমন একটু অভারতীয় বলে মনে হয়। যার গায়ে কোনো সংস্কৃতির ছাপই নেই, তার জাতি কুলমান ধারণা করা কঠিন। সংস্কৃতিহীন এই রহস্যময় বৃদ্ধ একটি উপকথার পিতামহের মতো যেন কিসের অপেক্ষায় বসে আছে।
তার হাতে পোড়ামাটির তৈরি চৌকো ঝাঁপির মতো একটা পাত্র। পাত্রের ভেতরে কি আছে তা সেই জানে। পাত্রের গায়ে কয়েকটা সাংকেতিক চিহ্ন, গমের শীষের মতো একটা অক্ষর, তার পাশে শাবলের ফলার মতো একটা অক্ষর। এশিয়া জাদুঘরের সুরম্য অট্টালিকার সিঁড়িতে একটা কলরব শোনা যায়। বৃদ্ধ একটু ব্যপ্ত হয়ে ওঠে। বহু বিচিত্র পরিচ্ছদে শোভিত সুন্দর ও সুশ্রী নরনারীর একটি জনতা মিউজিয়াম কক্ষের অভ্যন্তর থেকে বেরিয়ে বাইরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে নেমে আসে। এশিয়া মহাদেশের এমনকি মিশর প্রভৃতি নিকট প্রাচ্যের সমস্ত রাষ্ট্র ও দেশের লোক এই জনতায় মধ্যে আছে। সুধী মনস্বী ও রুচিমান, জ্ঞানী গুণী ও গবেষক, পণ্ডিত, শিল্পী ও বৈজ্ঞানিক সকলেই আছে। একটি সুশোভন সংস্কৃতিপরায়ণ জনতা ধীরে ধীরে ফটক পর্যন্ত এগিয়ে এলো। রহস্যময় বৃদ্ধ হঠাৎ উত্তেজিতভাবে উঠে দাঁড়ায়। এক হাতে পোড়া মাটির পাত্রটি তুলে ধরে। জনতাকে উদ্দেশ্য করে গম্ভীরভাবে ডাক দেয়, থামুন। জনতা বিস্মিত হয়ে থমকে দাঁড়ায়। বৃদ্ধ বলে, এই আমার উপহার, কে নিতে চান বলুন। বৃদ্ধের ভাষার মধ্যে কেমন একটা রূঢ়তা ছিল। জনতা বিস্মিত হলেও উৎসাহিত হলো না। তবু জনতার মধ্যে একমাত্র একজন বৃদ্ধের দিকে একটু কৌতূহলী হয়ে এগিয়ে এলেন। এর নাম জামশিয়েদ বুখারি, ইরানের শিল্পী। জামশিয়েদ বুখারি উপহার চেয়ে নিতে হবে, এই কেমন অদ্ভুত কথা। আপনার ইচ্ছা হয় উপহার দিয়ে দেবেন, চাই বা না চাই। বৃদ্ধ বলে, আমি যোগ্য লোকের হাতেই এই উপহার দিতে চাই। বুখারি হেসে ফেললেন, বললেন, আমরা কি আপনার কাছে যোগ্যতার পরীক্ষা দেব? বৃদ্ধ বললেন, আমার গায়ে কোনো সংস্কৃতির ছাপ নেই, কিন্তু সেজন্য তুচ্ছ করবেন না। আমি যাই হই, আমার এই উপহারের জিনিসটির মূল্য কম নয়। বুখারি বলে, তার মানে? বৃদ্ধ বললে, আপনার হাতের ওই গজযন্ত্রের তৈরি সিগারেট কেসের চেয়ে এর দাম অনেক বেশি। বুখারি বিরক্ত হয়ে ওঠেন, বলেন, তার মানে? বৃদ্ধ বলে ওঠে, এটা একটা ঐতিহাসিক নিদর্শন। এশিয়ার সাংস্কৃতিক প্রতিনিধিদের মধ্যে একটা কৌতূহলের সাড়া জেগে ওঠে। সকলের বৃদ্ধর দিকে এগিয়ে আসে। বৃদ্ধ একবার একটু গর্বিতভাবেই বলে, এই মাটির পাত্রকে মাটি খুঁড়ে বের করেছি। দেখি দেখি জনতার সকলের আগ্রহের সঙ্গে হাত তুলে মাটির পাত্রটা দেখবার জন্য অনুরোধ করতে থাকে। প্যালেস্টাইনের নৃতত্ত্বের অধ্যাপক জেকব বেন এজরা একটু বেশি ব্যস্ত হয়ে ওঠেন। বেন এজরা বলেন, আচ্ছা, জিনিসটা মাটির নিচে কত ফুট গভীরে পেয়েছেন? বৃদ্ধ বলে, 22 ফুটেরও বেশি। বেন এজরা বলে, শুধু মাটি খুঁড়তেই হয়েছে? বৃদ্ধ বলল, না, এক স্তর মাটি, তারপর এক স্তর বালু, তারপর চুনাপাথরের একটা স্তর, তারপর একটা নরম স্লেটের স্তরের ওপর এই জিনিসটি পড়েছিল। বেন এজরার দুই চক্ষুর
দৃষ্টি পুলকাপ্লুত হয়ে ওঠে। বেনেজরা অনুরোধ করে, ওটা আমাকে দিন, আমি ওর মূল্য বুঝতে পেরেছি। বৃদ্ধ বলে, কি বুঝতে পেরেছেন? এজরা বলেন, ওটা কম করেও খ্রিস্টপূর্ব 7,000 বছর আগেকার সভ্যতার নিদর্শন। বৃদ্ধ হেসে বললেন, শান্ত হন, ব্যস্ত হবেন না। আমার প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন তাকেই এই উপহার দেব। ভুকারিও এবার ব্যস্ত হয়ে ওঠে। বললেন, প্রশ্ন করুন, কি আপনার প্রশ্ন? বেনেজরা বলল, জিজ্ঞাসা করুন, আমরা উত্তর দেব। বৃদ্ধ বলল, আমার বিশ্বাস এশিয়াকে যিনি ঠিক ঠিক করে বুঝতে পেরেছেন তিনি এশিয়াকে মহৎ করবার পথও চিনতে পেরেছেন। আরব ঐতিহাসিক রফিক খুব খুশি হয়ে বললেন, আমারও তাই বিশ্বাস। বৃদ্ধ, আমার একটা বিশ্বাস যিনি এশিয়াকে বুঝতে পেরেছেন তিনিই বলে দিতে পারবেন এই পাত্রের ভেতর কি আছে। বলুন, কে বলতে পারবেন? বলুন বলুন। বৃদ্ধের বিহ্বল আবেদনে জনতাও চঞ্চল হয়ে ওঠে। প্রত্যেকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়। প্রথম এগিয়ে আসেন কাজাকিস্তানের ভূতত্ত্ববিদ অধ্যাপক রুশদ বাহেরা। আমি এশিয়াকে বুঝেছি কারণ আমি তুষারমৌলি হিমালয়ের প্রতিটি পাষাণ কণিকার ইতিহাস আজীবন অনুসন্ধান করেছি। এই হিমালয় এশিয়ার মাটিকে গড়েছে। সাইবেরিয়ার চিরতুহিন জীবন এই হিমালয়ের দান। হিমালয় প্রসন্ন হয়নি, এই জন্য বিরাট গভীর বক্ষ বিস্তৃত বালুকার আগুনের জ্বালা জ্বলেছে। ভারতের পঞ্চসিন্ধু, যমুনা, গঙ্গা এই হিমালয়েরই হৃদয়ের বিগলিত করুণার ধারা। ভলগা, নিপার ও ইয়াংশিকিয়াং এশিয়ার নদ নদী ও হ্রদ আজও হিমালয়ের শাসনে যুগ যুগ ধরে চিহ্নিত পথে সললিত তীর্থ রচনা করে চলেছে। সম্রাট হিমালয়, বিরাট এশিয়া তারই পাষাণের সাম্রাজ্য। একই গ্রানাইটের কঠিন সূত্রে এশিয়ার সমগ্র উপত্যকার মৃন্ময় শরীর নিবিড়ভাবে বাঁধা। কবে কোন দূর অতীতে বিস্মরণের বাইরে তেথিসের সমুদ্রের তরল সমাধি থেকে একখণ্ড কঠিন পাষাণ নিজ পরমাণু শক্তিতে উদ্ভব হয়ে ধীরে ধীরে হিমালয় রূপে দাঁড়িয়েছিল। গলিত ব্রহ্মপুঞ্জের বৈচিত্র্যহীন শ্মশান থেকে এশিয়া নামে এই ভূমিকে কোলে করে উঠে দাঁড়িয়েছিল হিমালয়। ককেশাসের উপত্যকা আর কাশ্মীরের উপত্যকায় যে স্বগোত্রতা লক্ষ লক্ষ বছর ধরে অক্ষুণ্ণ রয়েছে তার ইতিহাস আমি জানি। প্রথম প্রবল যুগে প্রাণপঙ্কের আবির্ভাবকে, প্রথম আর্কীয় আগ্নেয় বিবরের উৎসাহিত লাভাপুঞ্জকে, পামির, জুরাসিক ও ক্রিটেসীয় পুরাকল্পের পদার্থ যজ্ঞের লক্ষ লক্ষ তুষারধৌত স্তরীভূত ও পুঞ্জীকৃত শিলা, ধাতু ও লবণের শৈলমালাকে দিকে দিকে প্রসারিত করছে এই হিমালয়। ভারতের গন্ডোয়ানা ও ধারওয়ার সবল অস্থির মতো এশিয়া ও আফ্রিকার কায়া রচনা করেছে এই হিমালয়। সমগ্র এশিয়ার এই শিলাময় ঐক্যের স্বরূপ আমি বুঝেছি।
এই বলে থামলেন রুশদ বাহেরাম, কাজাকিস্তানের ভূতত্ত্ববিদ অধ্যাপক। বৃদ্ধ বললেন, বেশ, তাহলে বলুন আমার ঐতিহাসিক পাত্রটির ভিতরে কি আছে। বাহেরাম কিছুক্ষণ চিন্তিত দাঁড়িয়ে থাকেন, তারপর বলেন, এক টুকরো প্রাচীন অগ্নিশিলা। বৃদ্ধ হেসে বলে, না, আপনি বলতে পারলেন না। উত্তর দেওয়ার জন্য পরবর্তী এগিয়ে আসে নৃতাত্ত্বিক জ্যাকব বেন এজরা। বেন এজরা বললেন, আমি এশিয়াকে বুঝেছি। আপনাকেও আমার খুবই চেনা চেনা মনে হয়। আপনি ভারতের মানুষ, কিন্তু আপনার এই করটির গঠনে ও কপালের কুঞ্চিত ত্বকের রেখায় রেখায় এশিয়ার সনিজ সমন্বয়ের ইতিহাস লেখা রয়েছে। আদি মানবের প্রসূতি ও ধাত্রী এই এশিয়া ভূমি। আর্য ও ককেশীয়, প্রায় অস্ট্রাল মঙ্গোলীয় ও নিগৃহীত ও আলপাইন কত নরমূর্তি ছাঁচ এই এশিয়া গড়েছে। আবার মিলিয়ে মিশিয়ে মানুষের মূর্তিকে বিচিত্র থেকে বিচিত্রতর করে তুলেছে। ফিলিপিন থেকে মাদাগাস্কার, মিশর হতে মহেঞ্জোদারো, হনান থেকে তেহরান, শ্রীনগর থেকে অনুরাধাপুর, এশিয়ার মানুষ সর্বত্রই একই মানুষ। ভারতের বাসকারী, চোখে ককের শ্বাসের নীল নয়নের দ্যুতি, ককেশাসের অভিসারীকে নয়নে ভারতের কাজল চোখের চাহনি। ওঠে ও চিবুকে, ভুরু ও নাসিকায়, কেশে ও করটিতে এশিয়ার মানুষ যুগব্যাপী বংশ বিপ্লবের দান গ্রহণ করে এসেছে। আমি এশিয়ার মানুষ, আপনি এশিয়ার মানুষ। আমাদের শনিতে একই ইতিহাসের উত্তাপ, তরলতা ও প্রবাহ। আমি এশিয়াকে একইভাবে বুঝেছি। আমি জানি আপনার এই পোড়ামাটির পাত্রে কি বস্তু আছে। বৃদ্ধ বলল, কি বলুন। বেনার্জা বললেন, ভারতের প্রথম আর্য অভিযাত্রীর করটির একটি ভগ্নাংশ। বৃদ্ধ বললেন, না না, বলতে পারলেন না। উত্তর দেবার জন্য এবার এগিয়ে আসেন কুমারী সুরিতা, যিনি ইন্দোনেশিয়ার শিল্পী ছিলেন। কুমারী সুরিতা বললেন, আমি চিনেছি এশিয়াকে। এশিয়ার চিত্তের গভীরে যে ধ্যান, এশিয়ার কল্পনার যে ঐশ্বর্য, এশিয়ার রুচিতে যে বর্ণময় বৈচিত্র্য, আমি তার রূপ উপলব্ধ করেছি। এশিয়ার প্রতিটি ব্রোঞ্জ ও টেরাকোটার দারুময়, ধাতুময় ও শিলাময় ভাস্কর্যের বাণী আমি বুঝতে পারি। আমি জানি এলিফ্যান্টার ত্রম্বক সদাশিব সমগ্র এশিয়াকে সর্ব অক্লানের আক্রমণ থেকে রক্ষা করার জন্যে আজও জাগ্রত প্রহরীর মতো দক্ষিণ সমুদ্রের দিগন্তে দৃষ্টি প্রসারিত করে রয়েছে। নিত্যপর নটরাজের মুখের দিকে তাকিয়ে আমি বলি, তুমি ভারতবর্ষ, তুমিই এশিয়া। জাবদ্বীপে অমিতাভ আছেন, চীনে অবলোকিতেশ্বর আছেন, বরবুছুরে বোধিসত্ত্বেরা অবিচল হয়ে আছেন। অ্যাঙ্কর ভাটের বিষ্ণুর হাতে আজও অভয় মুদ্রা অক্ষুণ্ণ হয়ে আছে। কুষাণ গান্ধার
আর হেলেনীয়, দ্রাবিড় আর ব্যাবিলনীয়, কত পদ্ধতি, কত রীতি ও কত অলঙ্কার। এশিয়ার দেশে দেশে এক দেশে দেহে লীন হয়ে আছে। কুমারী সুরিতা বললেন, আমি শিল্পী বলেই এশিয়ার রূপের ঐক্য বুঝতে পেরেছি। বৃদ্ধ বললেন, বলো তাহলে এই পাত্রে কি আছে? কুমারী সুরিতা উত্তর দিলেন, গুপ্ত যুগের কোনো স্তূপপীঠের প্রাচীরালম্ব একটি ক্ষুদ্র পুত্তলিকা আছে। বৃদ্ধ বললেন, না। কুমারী সুরিতা বললেন, তবে চালুক্য যুগের কোনো দেবদাসীর পতস্থলিত একটি নূপুর আছে হয়তো। বৃদ্ধ বললেন, না। মিশনের বৈজ্ঞানিক অল এদিল পাশা উত্তর দেওয়ার জন্য এগিয়ে আসেন। এদিল পাশা বললেন, আমি এশিয়াকে বুঝেছি, আমি মিশরবাসী। তবু আমি নিজেকে এশিয়ার আত্মীয় বলেই মনে করি। আমার দেশের পিরামিড আমার অহংকার, কিন্তু এশিয়াবাসীরও অহংকার সমগ্র এশিয়ার প্রস্তর যুগের মনোনীত সংস্কৃতি ও আমার দেশের পিরামিডের সাধনা। একই প্রেরণার ইতিহাস। সমগ্র এশিয়ার মানুষ বৃহৎ শিলায় বেদিকা রচনা করে যে সভ্যতার আরাধনা করেছিল, আমরা ও তুতেনখামেন তারই হিমকে চরম মহিমাকে চরম করে তুলেছিল। ফারোয়া মহিষীর গলায় একদিন নর্দমা ভূমির কাচের মালা পিতির পুলকে দুলে উঠত। সে কথা যাক, আমি বিশ্বাস করি সমগ্র এশিয়া বিজ্ঞানের আত্মীয়তা একদিন এক হয়েছিল এশিয়ার সেই জ্ঞানময় ঐক্যে আমি উপলব্ধি করি। ভারতবর্ষ এশিয়াকে 0.0 ও ইস্পাতের ফর্মুলা উপহার দিয়েছে। ইরান এশিয়াকে বাস্তুবিজ্ঞান দিয়েছে, চীন এশিয়াকে কারুবিজ্ঞান দিয়েছে, আরব এশিয়াকে নৌবিদ্যা দিয়েছে। এই ভারতের তক্ষশিলা এশিয়ার জ্ঞানতীর্থ। জ্ঞানের বিনিময়ে বিজ্ঞানীর দৌত্যে এশিয়ার সমগ্র দেশ সাংস্কৃতিক ঐক্য অর্জন করেছিল। আমি এশিয়ার এই জ্ঞানময় ঐক্য বুঝেছি। বৃদ্ধ বলে, বলুন, আমার এই অতি পুরাতন ঐতিহাসিক মৃৎপাত্রের ভেতরে কি আছে আপনার মনে হয়? মিশরীয় বিজ্ঞানী এদিল পাশা বললেন, উজ্জয়িনীর মান মন্দিরের একটি দিগযন্ত্রের কাঁটা। বৃদ্ধ বললেন, না, এটিও ঠিক নয়। আরব ঐতিহাসিক রফিক বে বললেন, আমি এশিয়াকে চিনি, আজ নয় 10,000 বছর আগে থেকে এশিয়ার মানুষ পণ্য বিনিময়ের সাধনা ও ব্যবসায়ের সূত্রে যুক্ত হয়ে আছে। আমি কল্পনায় দেখতে পাই মহেঞ্জোদারোর বণিকের দল পণ্য সম্ভার নিয়ে কত গিরিকান্তার পার হয়ে স্থলপথে হেঁটে চলেছে, মরুদ্যানে বিশ্রাম গ্রহণ করছে। উর্কিশ ব্যাবিলিয়ান পার হয়ে তারা হেঁটে চলেছে। নীল নদের উপকূল ধরে তারা আরও উত্তরে হেঁটে চলেছে। আমি কল্পনা করতে পারি চীনের শঙ্খবাহ চীনাংশুকের সম্ভার নিয়ে খোটান সমরকন্দ খিবা বোখার পার হয়ে এশিয়ার বাজারে বাজারে ব্যবসা করে ফিরে যাচ্ছে। তাম্রলিপ্ত এবং সিংহশী বন্দরে এশিয়ার সমুদ্রপ্রাচীর পণ্যতরীর যে ভিড় আমার পূর্বপুরুষ দেখেছিল,
আমার স্মরণের পটে সে ছবি স্বপ্নের মতো আঁকা আছে। বাণিজ্যের যোগাযোগে নিখিল এশিয়া একদিন যুক্ত ছিল। আমার বিশ্বাস আপনার এই ঐতিহাসিক মৃৎপাত্রে একটি প্রাচীন মুদ্রা আছে। বৃদ্ধ বললেন, না, ইন্দোচীনের ভাষাতাত্ত্বিক ডক্টর তিনচুয়ান উত্তর দেবার চেষ্টা করেন। তিনচুয়ান বললেন, আমি এশিয়াকে বুঝেছি। ভাষার বন্ধনে সমগ্র এশিয়া যুক্ত হয়ে আছে। এশিয়ার ভাষার ইতিহাসটাও একটা প্লাবনের ইতিহাসের মতো। এশিয়ার মানুষ যে দেশেরই হোক না কেন, আমি যেন একই কণ্ঠস্বর সুর শুনতে পাই। এই মানবতীর্থ ভারতেই প্রতি জনপথে সমভাবে এশিয়ার ভাষার স্রোতে প্রবাহিত হয়ে চলেছে। আর্য ও মঙ্গোলীয়, মনখমের ও ফিনোগ্রির, এশিয়ার সকল দেশের ভাষা তার ধ্বনি, সমাস ও ব্যঞ্জন নিয়ে কোটি কোটি মানুষের মুখে নিত্যদিন উচ্চারিত হয়ে চলেছে। ভাষার বন্ধনে এশিয়ার সকল দেশের হৃদয় এক হয়ে যায়। আমি এশিয়ার এই ঐক্য মনে প্রাণে বুঝতে পারি। আমার বিশ্বাস আপনার এই পাত্রের মধ্যে আকিমীয় বা খরষ্টি অক্ষরে লিখিত একটি তাম্রশাসন আছে। বৃদ্ধ এবারও বললেন, না, সঠিক উত্তর নয়। কেউ উত্তর দিতে পারছে না। সকলের মুখে একটা বিষণ্ণতার ভাব দেখা দিচ্ছে। কি এমন প্রচণ্ড মূল্যবান বস্তু আছে এই রহস্যময় বিদ্যের মৃত্তিকা পাত্রের ভেতর? কিন্তু বৃদ্ধের মুখে আগের চেয়ে একটু উৎফুল্লতার চিহ্ন ফুটে উঠেছে। বৃদ্ধ যেন নিজেই অনুতপ্ত হয়ে সৌজন্যের সুরে বলে, আপনারা কেউ বলতে পারলেন না, তার জন্য আমি দুঃখিত। এই উপহার আমি কাউকে দিয়ে দিতে যদি পারতাম খুশি হতাম, কারণ এটা আমার কাছে একটা ভয়ানক বোঝার মতো হয়ে আছে। বিশ্বাস করে কারো হাতে এর ভার দিয়ে দিতে পারলেই আমি নিশ্চিত হই। বুকারি একটু বিরক্ত হয়, বলে, এত কথা বলবার পরেও কি আপনার মনে এই ধারণা রয়ে গেছে যে আমরা এশিয়াকে বুঝিনি? বৃদ্ধ বললে, হ্যাঁ, তোমরা বোঝনি। বৃদ্ধ বললে, যেন একটু উদ্ভটভাবেই তার প্রত্যুত্তর ছিল। এশিয়ার সাংস্কৃতিক অতিথির দল অপ্রসন্ন হয়ে ওঠে। কুমারী সুরিতা চিরকালের অভিমানিনী এশিয়া দ্যুতিতার মতোই ভাতঙ্গি করে। কুমারী সুরিতা বললেন, তাহলে আজ পর্যন্ত কেউ এশিয়াকে বোঝেনি, আর আপনার এই মৃৎপাত্রের মধ্যেও কিছু নেই। বৃদ্ধ রাগ করে না, বলে, আমি বিশ্বাস করি এশিয়ার সংস্কৃতির গৌরব তোমরা সবাই বুঝতে পেরেছ। এশিয়ার সাংস্কৃতিক ঐক্যের সত্যকেও তোমরা চিনতে পেরেছ। এ বড় কম কথা না। বেনেজরা বলে, তবে আপনার আপত্তির কারণটা কি? বৃদ্ধ বলে, আপনারা এশিয়াকে বোঝেননি, বুঝলে এশিয়ার সংস্কৃতি রক্ষা করতে পারতেন। এদিল পাশা বললে, আবার সেই কথা। বৃদ্ধের শান্ত মুখের লোল মাংসপেশিগুলো হঠাৎ ক্ষুব্ধ হয়ে ওঠে। রাগে বলে, হ্যাঁ, সেই একই কথা, অহংকার করবেন না। কোথায় আপনার এশিয়ার সংস্কৃতি? জামশিদ বুখারি উমর খৈয়ামের রুবাইয়ে, তানসেনের গানে, আগ্রার তাজমহলে, তানজোরের মন্দিরে, দামাস্কার গোলাপে, ভারতের মসলিনে, জবদ্বীপের নৃত্যে। বৃদ্ধ বললে, থামুন, বাজে কথা বলবেন না।
আমার দিকে তাকান। সকলে সম্মতভাবে রহস্যময় বৃদ্ধের ক্ষুব্ধ মূর্তির দিকে তাকালেন। বৃদ্ধ বললেন, কোথায় আমার গান, আমার কবিতাই বা কোথায়? কে কবে আমাকে নাচ শিখিয়েছে? আমার বাগিচাও নেই, গোলাপও নেই। তাঞ্জোরের মন্দিরে আমাকে কে কবে ঢুকতে দেখেছে? আমি কবে মসলিনের পরিচ্ছদ গায়ে দিয়েছি? আপনাদের সংস্কৃতি আমাকে দিতে পেরেছেন কি? কিন্তু আমিও তো আপনাদের মতো এশিয়ার মানুষ। সংস্কৃতিপরায়ণ মনস্বীদের জনতা হঠাৎ একটা মূর্খের ভিড়ের মতো নিরুত্তর হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। দেখে মনে হয় এই রূঢ় প্রশ্নটা তাদের আত্মপ্রসন্ন বিদ্যা ও অহমিকার ওপর আকস্মিক আঘাতের মতো এসে পড়েছে। বৃদ্ধের চোখের দৃষ্টিটা কিন্তু প্রিয় পিতামহের মতো মুহূর্তেই স্নেহাদ্র হয়ে ওঠে। বৃদ্ধ বলে, একটা কথা বলি শুনুন। সত্যি যদি আপনারা এশিয়াকে বুঝতেন, তবে এশিয়ার সংস্কৃতি রক্ষার জন্য চেষ্টা করতেন। রফিক বে, নেজরা, রুশদ বাহেরাম, জামশিয়েদ বুখারি, কুমারী সুরিতা, এদিল পাশা ও ডক্টর তিনচুয়ান সবাই মিলে সমস্বরে চেঁচিয়ে ওঠে, বলে, আমরা চেষ্টা করছি। বিদ্যা বলে, কি চেষ্টা করছেন? কুমারী সুরিতা মৃদুস্বরে বলেন, আমাদের সঙ্গে আসুন, স্বচক্ষে দেখবেন। বৃদ্ধ বলে, চলো, আমিও নিশ্চিত হই। আর এই বোঝা বইতে পারছি না। বৃদ্ধকে সঙ্গে নিয়ে এশিয়ার অতিথি দল রওনা হলো।